স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। রাষ্ট্রপতির ক্ষমা এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের বৈঠকে একমত হন তারা। বৈঠকে বিএনপি জাতীয় ঐকমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ চায়। সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক। এদিন আলোচনায় স্থান পায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অপব্যবহার হয়েছে, এর মাধ্যমে খুনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও মুক্তি পেয়েছে। তাই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টিকে আইনি কাঠামোতে এনে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করতে একমত হন সবাই। যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে আসলে ক্ষমা প্রদর্শনের নামে যে ধরনের বড় রকমের আবার অন্যায় করা হতো সেইটা একটা বন্ধ করার রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করতে সংবিধানের 100তম অনুচ্ছেদ সংশোধন করতে সম্মত হয় রাজনৈতিক দলগুলো। আমাদের যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে একমত। 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এইসব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনও 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আজকে যে ঐকমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। আগামী রোববার পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি থাকবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংসদীয় ব্যবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতার দীর্ঘ চর্চা থেকে বেরিয়ে বাংলাদেশ কি পা রাখতে যাচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বের নতুন এক যুগে? আগামী জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব এই আলোচনাকে যেন আরও জোরালো করেছে। একই সঙ্গে নির্বাচনী সংস্কার নিয়ে ঐক্যের পরিবর্তে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে প্রস্তাবিত উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি। ক্ষমতার ভারসাম্য নাকি নতুন রাজনৈতিক মেরুকরণ? কি হতে যাচ্ছে আগামী দিনের সংসদীয় রাজনীতির সমীকরণ? এমন প্রশ্ন উঠে আসছে। শাহলিজুর রিপোর্ট। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচিত বিষয় সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে 300 এবং উচ্চকক্ষে সদস্য সংখ্যা 100 করার প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। নিম্নকক্ষের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন পদ্ধতি কি হবে তা নিয়ে বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো। উপর কক্ষ যেটা আছে সেটা যেন একটা এক্সপান্ডেড হয়, শুধু এমপিদের ভোটে যেন না হয়ে যায়, তাহলে তো একই দলের একই রিফ্লেকশন হবে। এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না।
এখন সংক্ষেপে জেনে নেওয়া যাক সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কিভাবে হয়ে থাকে। ধরা যাক একটি আসনে 4টি দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে শতকরা 90% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে 3টি দল শতকরা 20% করে ভোট পেয়েছে। চতুর্থ দল 30% ভোট পেয়ে জয়লাভ করলো। অর্থাৎ প্রচলিত ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট না পেয়েও কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেন। একইভাবে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট না পেয়েও কোনো দল সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে। এক্ষেত্রে সংখ্যানুপাত পদ্ধতির প্রয়োগ হলে মোট ভোটের শতকরা হার অনুযায়ী রাজনৈতিক দলগুলো সংসদে আসন পাবে। অর্থাৎ কোনো দল সারা দেশের মোট ভোটের 20% ভোট পেলে জাতীয় সংসদের 300 আসনের 60টি আসন পাবে তারা। তবে বাংলাদেশে সংখ্যানুপাত পদ্ধতির প্রয়োগের প্রস্তাব এসেছে সংসদের উচ্চকক্ষ নির্বাচনের জন্য, যেখানে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শতকরা ভোটের হার অনুযায়ী উচ্চকক্ষে আসন নির্ধারণ হবে। বিশ্লেষকরা বলছেন এমন পদ্ধতির প্রয়োগ হলে উচ্চকক্ষে ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব বাড়বে। ছোট পলিটিক্যাল পার্টিগুলো তারা দেখতেছে যদি আমরা পিয়ারে যেতে পারি তাহলে আমাদের সংসদে আমাদের আসনটা বেশি থাকবে। একদম ছোট পলিটিক্যাল পার্টি যেটা 1% ভোট পেয়েছে সারা দেশে, সেও একটা আসন পাবে। সংখ্যানুপাত বা পিয়ার পদ্ধতির নির্বাচন সংসদে সরকারি দলের ক্ষমতাকে খর্ব করবে, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এত স্বল্প সময়ে যখন আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, সে ধরনের একটি পরীক্ষার মধ্যে না গিয়ে প্রথমে নির্বাচন দরকার এবং পরবর্তীতে দরকার হলে নির্বাচিত সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তীতে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো সামনে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে নির্বাচনই মুখ্য হওয়া উচিত। কার্যক্রমের বিধি অনুযায়ী কিভাবে নিম্নকক্ষ চলবে, উচ্চকক্ষ চলবে, এখানে অনেক জটিল বিষয় আছে। সেগুলো কিন্তু কোনো আলোচনায় কোনো জায়গায় এগুলো কোনো স্থান নেই। আলোচনার স্থানটা হচ্ছে কিভাবে আমি সংসদে যাব এটা নিয়ে। বিশ্বের শতাধিক রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু আছে। দক্ষিণ এশিয়ায় সরাসরি এই পদ্ধতিতে নির্বাচন হয় শ্রীলঙ্কায়। নেপালে 2 কক্ষের প্রতিনিধি সভায় 275টি আসনের মধ্যে 165টি আসনে সরাসরি ভোট এবং বাকি 110টি আসনে ভোটের সংখ্যা অনুপাতে হয়ে থাকে। পাকিস্তানে মিশ্র পদ্ধতির নির্বাচন হয়, যেখানে 266টি সাধারণ আসনে একক সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচন হলেও সংসদে নারীর জন্য সংরক্ষিত 60টি এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত 10টি আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে বন্টন করা হয়। তবে ভারত এবং মালদ্বীপে নিম্নকক্ষ বা মূল আইনসভার সাধারণ নির্বাচন সম্পূর্ণভাবে একক সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় অনুষ্ঠিত হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এই নীতিমালা চূড়ান্ত করার পূর্বে অংশীদারদের সঙ্গে আলোচনার প্রয়োজন বলে জানান দলটির নেতারা। বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে নতুন নীতিমালার ফলে খাত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা জানান দলটির মহাসচিব। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই বিতর্ক আর প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট আইএসপিএবি, এনটিটিএন, আইসিএক্স এবং আইজিডব্লিউ উদ্যোক্তারা মনে করেন খসড়া প্রস্তাবনায় দেশীয় ব্যবসাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। দেশীয় উদ্যোক্তাদের সংখ্যা খসড়া নীতিমালা পাশ হলে হুমকিতে পড়বে দেশের ডিজিটাল নিরাপত্তা, বিশৃঙ্খল ও গতিহীন হবে আন্তর্জাতিক টেলিযোগাযোগও। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব জানান, তড়িঘড়ি করে এমন নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নীতি বাস্তবায়ন হলে বিরূপ প্রভাব পড়বে এসএমই খাতে, পাশাপাশি টেলিকম খাতে তৈরি হতে পারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর মতামত চায়নি সরকার। সুবিধার টার্গেট যেটা
যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিন্তু এটা প্রতিটি গ্রামের একজন ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশানের চেয়ারপারসন অফিসে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটি সামনে আরও ত্বরান্বিত হবে। এ সময় আমির খুসরো বলেন, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া এখন জরুরি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যে সংবিধান মানুষের মানবাধিকার এবং গুম হওয়া রক্ষা করতে পারে না, সেই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। দেশ গড়ার বার্তা নিয়ে উত্তরাঞ্চলে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপি নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর উত্তরের বিস্তৃত জনপদ। মানবিক দেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র থেকে প্রান্তে ছড়িয়ে পড়ছেন নতুন আলোচিত এ দলের কর্মী সমর্থকরা। এনসিপির এই কর্মসূচি ঘিরে এক ধরনের আগ্রহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। দলটির দাবি, পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। চলতে চলতে কখনো পথসভা করছেন, কখনো করছেন জুলাই বিপ্লবে শহীদদের কবর জিয়ারত। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, সংস্কার ও জুলাই সনদ ছাড়া ভোটে যাবে না এনসিপি। তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ হয়ে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। পরে জুলাই পদযাত্রা পৌঁছে যায় এনসিপি নেতা সার্জিস আলমের জেলা শহর পঞ্চগড়ে। সেখানে সমাবেশ করে দলটি। পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে। তাদের প্রতিনিধিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। দুর্নীতি করবে, তারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দলীয়ত্বের পরিচয় দিচ্ছে। আমরা অটো স্ট্যান্ডে লুটপাট দেখতে চাই না। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানায় সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও এ সময় জানানো হয়েছে। আর এছাড়া 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করেছে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। বুধবার এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম। এরপর দিনভর থানা ঘেরাও, অবরোধ সহ নানা কর্মসূচিতে বন্দরনগরীতে তৈরি হয় অচলাবস্থা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বাহিনীটি জানায়, মব ও জনভোগান্তির বিরুদ্ধে সবসময়ই কঠোর তারা। গত 2 দিনের যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে, সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে পৌঁছে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তো ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই কর্নেল শফিকুল ইসলাম জানান, 5 আগস্ট লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এসব অস্ত্র উদ্ধারে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম কমিশনের রিপোর্টে সেনাবাহিনীর অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায়, গুমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায়, তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 5 আগস্টের পর 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চলমান রয়েছে জানিয়ে বাহিনীটি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেফতার করেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রেখে সরকারি চাকুরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 এই সংশোধনের প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। গত 25 মে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী সরকারের দৃষ্টিতে দোষী কর্মচারীকে 2 দফায় মোট 14 দিনের নোটিশে তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত কিংবা নিম্ন পদে নামিয়ে দেওয়ার মতো শাস্তির সুযোগ রয়েছে। এর প্রতিবাদে সচিবালয়ের কর্মচারীরা কয়েক দফায় আন্দোলন করেন, আর এরই ধারাবাহিকতায় সরকার আইনটি সংশোধনের সিদ্ধান্ত নেয়। অধ্যাদেশটি প্রণয়নের 1.5 মাসের মধ্যে সংশোধন প্রস্তাব অনুমোদন করল সরকার। ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকির সুবিধা প্রদানের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। আর এ নিয়ে সপ্তাহ ব্যবধানে দুদকের জালে এনবিআরের 16 কর্মকর্তা। এছাড়া ভুয়া পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্তবয়স্ক নারী পাচারের অভিযোগে সত্যতা পাওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে না ভেঙে প্রতিষ্ঠানটির সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত 13 মে থেকে শুরু হওয়া আন্দোলন সরকারের অনমনীয় আচরণে শেষ হয় গত 29 জুন। তবে এর মধ্যেই দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হলে তা দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয়। বৃহস্পতিবার নতুন করে এনবিআরের আরও 3 কমিশনার সহ মোট 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় সংস্থাটি। তবে দুদক বলছে, এনবিআরের মোট 16 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছে। এনবিআরের বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায়, তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। এদিন ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্তবয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুক নারীদের প্রত্যাগত হিসাবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। এনফোর্সমেন্ট অভিযানের সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুর্নীতির মামলা চলমান থাকায় দুদকের আবেদনে বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 2টি ব্যাংক হিসাবে 5 কোটি টাকা অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয় খোলার বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। খসড়া আদান প্রদান শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, সন্ত্রাসের
যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়াতে ৩৬ বাংলাদেশি আটকের বিষয়ে তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। আরও জানান, দ্রুত নির্বাচন ও সংস্কারের সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ত্রিদেশীয় জোটের বিষয়ে তিনি বলেন, সার্কের বিকল্প হিসেবে জোট করা হচ্ছে, এ কথা ঠিক নয়। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় আমাদের আলাপ না করা ভালো। যুক্তরাষ্ট্রের শিকাগোতে নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে নারী সহ নিহত হয়েছেন কমপক্ষে 4 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশে জানায়, পশ্চিমী শিকাগো এভিনিউয়ের 300 নম্বর ব্লকে কয়েকজনকে গুলি করে বন্দুকধারীরা। এতে কমপক্ষে 18 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে 4 জনের প্রাণ গেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি শিকাগো পুলিশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ সেরা 6 থেকে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৃহস্পতিবার মতিঝিলের বাফুফে ভবনে এই কথা বলেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আর এর পাশাপাশি এশিয়ান কাপে 3 গোল দেয়া ঋতুপর্ণাকে বাংলার মেসি বলে আখ্যায়িত করেন তিনি। নারী ফুটবলের ইতিহাসে এমন অর্জন আগে কখনো আসেনি বাংলাদেশের। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের মেয়েরা। নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা দেশকে হারিয়ে চমক দিয়েছে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দল। এমন অর্জন থেকে এবার বড় স্বপ্ন দেখছে বর্তমান সাফ চ্যাম্পিয়নরা। এশিয়ান কাপে সেরা 6 থাকলে খেলবে বিশ্বকাপ। এবার নারী বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। এবং মেয়েদেরকে আপনারা জানেন যে আমি প্রতি মুহূর্তে অন্তত মিনিমাম সপ্তাহে 1 দিন হলেও আমি ওদেরকে নিয়ে বসি, সেশন করি, ওদেরকে মোটিভেশন দিই। এই দলটাই টাকার অভাবে গত বছর মিয়ানমারে খেলতে পারেনি। এছাড়াও গত ডিসেম্বরে কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে 18 নারী ফুটবলারের অনুশীলন বর্জনের ঘটনা ঘটেছিল। এমনকি তারা না খেলায় দল গঠনে হিমশিম খেয়েছিল কোচ। অবশেষে সব অবসান ঘটিয়ে নতুন উদ্যমে চলছে কোচ পিটার বাটলারের অধীনে থাকা নারী ফুটবল দল, যার জ্বলন্ত প্রমাণ হতে পারে মিয়ানমারে এশিয়ান কাপের ম্যাচগুলো। আর এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। পুরো আসরে এমন পারফরম্যান্সে নারী উইংয়ের চেয়ারম্যান তাকে মেসি আখ্যায়িত করতে ভুল করলেন না। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। আমার বিশ্বাস হামজাও ভালো করবে এবং সামনে যে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের ছেলেদের যে ম্যাচগুলো আছে হংকং এবং ইন্ডিয়ার সাথে, আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে। আগামী শনিবার এশিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।